কাম মানুষের আদিমতম রিপু। ঠিক কি কি করতে পারে মানুষ কামের তাড়নায়? মানুষ প্রবৃত্তি তাড়িত হয়ে বেছে নেয় এক অন্ধকারের পথ। কি পরিণাম অপেক্ষা করে তার জন্য? পবিত্র প্রেম নাকি কামের তাড়না? কি হতে পারে যদি মানুষের শরীরে বাসা বাঁধে কোনো এক নারকীয় অধিভৌতিক জীব? বিভা ক্যাফের আজকের নিবেদন ত্রিজিৎ করের ভয়াবহ অলৌকিক গল্প যুযুক্ষুরা। গল্পটি আপনারা দুটি পর্বে শুনতে পাবেন। আজ রইল গল্পের প্রথম পর্ব। আমাদের আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য। দয়া করে হেডফোন ব্যবহার করুন। আজকের গল্প পাঠে তমাল, গল্পের সূত্রধার পূজা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদত্ত, দিগন্তিকা, পূজা এবং তমাল। সম্পাদনায় সায়ন। প্রযোজনা ও পরিবেশনায় বিভা পাবলিকেশন। শুনবেন ত্রিজিৎ করের লেখা গল্প যুযুক্ষুরা। এনেছিস? হ্যাঁ। মেয়েটি কোনো মতে মাথা নাড়ায়। মেয়েটার বয়স খুব বেশি হলে 21-22 হবে। গায়ের রং মোটামুটি ফর্সার দিকেই, যদিও এই মুহূর্তে মেয়েটির মুখ অসম্ভব রকমের ফ্যাকাশে। শুধু তাই নয়, তার শরীরের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে প্রায় কয়েক ডিগ্রি বেশি। উন্মুক্ত মাটির ওপরে বসে মেয়েটা প্রায় একরকম ঠকঠক করে কাঁপছেই বলা যায়। যা যা বলেছিলাম সব? হ্যাঁ। মেয়েটি আবার সম্মতিসূচক মাথা নাড়ায়। এই মুহূর্তে তার সামনে রাখা বিশাল বড় পাত্রটিতে টলটল করছে কুচকুচে কালো কি একটা তরল। পাত্রটির পাশেই জ্বলছে কয়েকখানা বিশাল আকৃতির মোমবাতি। না, শুধু মোমবাতি নয়, মেয়েটি যে প্রায়ান্ধকার ঘরে এখন বসে আছে সেখানে মোমবাতির সঙ্গেই জ্বলছে চড়া গন্ধের ধূপ ও ধুনো। মেয়েটির থেকে মাত্র 1.5 হাত দূরে যে মহিলাটি বসে আছে তার মুখে ঠিক এই মুহূর্তে খেলা করছে নারকীয় একটা হাসি। মহিলাটির বয়স 60 তো হবেই। মুখের চামড়া ঝুলে পড়েছে, এখানে সেখানে অজস্র গভীর ক্ষতের দাগ। চুলগুলো উস্কো খুস্কো, জট বাঁধা। কপালে লম্বা সিঁদুরের টিপ, অধরে কুটিল হাসির ব্যঞ্জনা। সে আর একবার জিজ্ঞেস করে, যা যা বলেছিলাম সব এনেছিস তো? কালো খরগোশ, কালো পায়রা, শূকরের মল, গুঁড়ো করা তিসি, ধূত্র ফুলের বীজ, সাদা সর্ষে, এই সব এনেছিস তো? হ্যাঁ, সব এনেছি। শুধু শুধু ভয়ে ভয়ে একবার ঢোক গেলে মেয়েটা। তারপর কোনো মতে বলে, শুধু কালো খরগোশটা পাইনি। হারামজাদি মাগি, হ্যাঁ?
রান্নাবাটি খেলা হচ্ছে এখানে? পাইনি মানেটা কি? পাসনি তো মুখ দেখাতে মাঝরাতে এখানে এসেছিস কেন? না না, মানে কালোর বদলে সাদা খরগোশটা পেয়েছি। কই কই, দেখি দেখি একবার। মেয়েটি এবার কাঁপতে কাঁপতেই তার পাশে রাখা বড় সড়ো বাজারের মতো থলিটা থেকে বের করে আনে খরগোশটাকে। জীবন্ত ধপধপে সাদা অপূর্ব সুন্দর একটা খরগোশ, কি মিষ্টি দেখতে। থলি থেকে বের করতেই খরগোশটা মেয়েটার হাতে মাথা ঘষতে শুরু করে আদর খাওয়ার জন্য। এই হাতটা যে তার অতি পরিচিত, এই হাতটাই যে তাকে গত 3 সপ্তাহ ধরে খাবার খাইয়েছে, নাইয়েছে, পরম স্নেহে যত্ন করেছে। এই হাতটা কখনো তার ক্ষতি করতেই পারে না। মহিলাটির হাতে খরগোশটা দেওয়ার সময় মেয়েটার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। ইস, এই কদিনেই বেচারির ওপর বড্ড মায়া পড়ে গেছিল ওর। অন্যদিকে তখন খরগোশটাকে হাতে নিয়ে তার পেটের কাছটা ক্রমাগত হাত বোলাচ্ছে সেই মহিলা। হাত বোলাতে বোলাতেই তার মুখে ফুটে উঠছে ক্রূর হাসি। মাদি, পেটে বাচ্চা আছে, খুব ভালো কাজ হবে, খুব ভালো। কথাটা বলেই এক মুহূর্ত সময় নষ্ট না করে হঠাৎ খরগোশটার গলা সর্বশক্তি দিয়ে টিপে ধরে মহিলাটি। সঙ্গে সঙ্গেই খরগোশটা পাগলের মতো ছটফট করতে শুরু করে। উফ, তার 4 পায়ের নিঃশব্দ অথচ প্রবল ছটফটানিতে ঘরে থাকা মোমবাতির শিখাগুলো কেঁপে কেঁপে ওঠে। এই ভয়ঙ্কর বিভৎস দৃশ্য না দেখতে পেরে 2 হাত দিয়ে নিজের মুখটা সঙ্গে সঙ্গে ঢেকে নেয় মেয়েটা। এর ঠিক পরক্ষণেই মট করে একটা আওয়াজ, আর তারপরেই নিষ্পাপ সুন্দর খরগোশের শরীরটা একেবারে স্থির, পাথরের মতো শীতল। মেয়েটির শরীরে কাঁপুনি এতক্ষণে আরো কয়েক গুণ বেড়ে গেছে। সে এবার ঠকঠক করে কাঁপতে কাঁপতেই কোনো মতে মুখের থেকে হাতটা সরায়। সে দেখে তার সামনে রাখা বিশাল পাত্রে এখন টলটল করছে কালো নয়, একেবারে টকটকে লাল তরল। যা, এবার সমস্ত পোশাক ছেড়ে আয়, চক্রে বসতে হবে। যেভাবে বলেছিলাম সেভাবে সব করেছিস তো? ও জায়গায় হাত দিসনি তো? মেয়েটি প্রচণ্ড আতঙ্কে কোনো মতে কাঁপতে কাঁপতে বলে, না। আর ওটা যেটা আনতে বলেছিলাম ছেলেটার শরীর থেকে, এনেছিস? দে দেখি। মেয়েটি এবার নিজের ওড়নার প্রান্তে সযত্নে বেঁধে রাখা পুটুলিটা খোলে। সেখান থেকে বের করে আনে কাগজে মোড়ানো কি একটা। তারপর কাঁপা কাঁপা হাতেই সেটা এগিয়ে দেয় মহিলাটির দিকে। মহিলাটি এবার অতি সাবধানে সেই কাগজের মোড়কটি খোলে। তারপর সেখান থেকে বের করে আনে একটি নাতি দীর্ঘ চুল। এটা মাথার চুল নয় তো? না না, বুকের, ঠিক যেমনটা আপনি বলেছিলেন। মেয়েটির গলা আতঙ্কে যেন একেবারে বসেই গেছে। ও যতবার চেষ্টা করছে না তাকাবার, ঠিক ততবারই ওর চোখটা চলে যাচ্ছে
মাটির ওপর ঘাড় মোটকে পড়ে থাকা খরগোশটার দিকে। উফ, খরগোশটার চোখ দুটো যেন ওর মুখের দিকেই দৃষ্টি নিক্ষেপ করে স্থির হয়ে আছে, যেমন এতগুলো দিন খাওয়ানোর সময় থাকতো। যা যা, আর দেরি করিস না, সময় পেরিয়ে গেলে চক্র খুলবে না। যা যা, এক্ষুনি পোশাক ছেড়ে আয়, যা। মেয়েটি এবার কাঁপতে কাঁপতেই উঠে দাঁড়ায়। সময় এসে গেছে। এত দীর্ঘ অপেক্ষার পর সময় এসে গেছে। কিন্তু কিন্তু ও যা করছে ঠিক করছে তো? এখনো কিন্তু সময় আছে পিছিয়ে আসার। এখনো সময় আছে এই সব কিছু ছেড়ে ছুড়ে বাড়ি ফিরে যাওয়ার, আর তারপর সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করবার। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ছেলেটার মুখ আবারও ভেসে ওঠে মেয়েটার চোখের সামনে। ও, সেই মুখ, সেই চোখ, সেই হাসি, সেই শরীর। না, ও কিছুতেই পারবে না ওকে ছেড়ে দিতে, কিছুতেই পারবে না ওকে ভুলে থাকতে। তাতে করে যদি ওকে, মেয়েটা আর ভাবতে পারে না, কাঁপতে কাঁপতেই জিজ্ঞেস করে বসে, বলছিলাম যে ও আমার হবে তো? এইবার সেই মহিলা প্রচণ্ড অট্টহাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে তার জিভ মুখের বাইরে বেরিয়ে আসে। মুখ থেকে গড়িয়ে পড়ে লালা রস। ঠিক সেই মুহূর্তে তাকে দেখলে মনে হয় যেন অতল নরকের বিভীষিকাময় অন্ধকার থেকে উঠে এসেছে সাক্ষাৎ কোনো পিশাচিনী। হাসতে হাসতেই সেই মহিলা চিৎকার করে বলে, সব হবে, হবে রে, শুধু তোর হবে। এই পৃথিবীর আর কারোর দিকে ওর চোখ থাকবে না। ও তোর কথায় উঠবে, তোর কথাতেই বসবে, একেবারে তোর হাতের পুতুল হয়ে থাকবে। আর তোর পথে যারা যারা বাধা, সব জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। তুই চিন্তা করিস না মেয়ে, ও ছেলে তোরই হবে, শুধু তোর, তোর আর তোর। তোমার ফ্ল্যাটে এরকম পোড়া পোড়া গন্ধ কেন? স্নেহার দিকে তাকিয়ে নাক সিটকে কথাটা বলে ইন্দ্র। পোড়া পোড়া গন্ধ? হ্যাঁ, তোমার মাথাটা না একদম গেছে। অবশ্য সারাদিন সিগারেট খেলে ওসব পোড়া পোড়া গন্ধই পাবে। ও আচ্ছা, সিগারেটগুলো খালি আমিই খাই, আর আমার প্রত্যেকটা সিগারেটের কাউন্টার কে খায়? কথাটা বলতে বলতেই হঠাৎ পেছন থেকে এসে স্নেহাকে জাপটে ধরে ইন্দ্র। তারপর গলার স্বর কয়েক পারদ নামিয়ে এনে ওর কানের সামনে ফিসফিস করে বলে, ফাঁকা ফ্ল্যাটে চুপি চুপি বয়ফ্রেন্ডকে ইনভাইট করাটা কিন্তু মোটেও ভালো কথা নয় ম্যাডাম। ও ছাড়ো না ইন্দ্র, কি হচ্ছেটা কি? সবসময় ভালো লাগে না। ভালো লাগে না বললেই হবে, ভালো লাগাতে হবে। বাড়ি বই ইনভাইট করে এনে ট্রিট না দিলে কিন্তু আমি খুব রাগ করব। কথাটা বলতে বলতেই একটা মৃদু ধাক্কায় স্নেহাকে সামনের বিছানায় শুইয়ে দেয় ইন্দ্র। ভালো লাগে না, ভালো লাগে না বললেই হলো। স্নেহার এইসব কথা ভালোই জানে ইন্দ্র। প্রথম প্রথম শুরুর সময় একটু না করবে, আর তারপরেই বিছানার সামনে দাঁড়িয়েই নিজের জামার বোতাম খুলতে থাকে ইন্দ্র।
আস্তে আস্তে জামার নিচ থেকে বেরিয়ে আসতে থাকে যে কোনো রমণীর হৃদয়ে উদ্বেগ তোলা তার নিখুঁত পেশিবহুল শরীর। জামা খুলতে খুলতেই ও খেয়াল করে স্নেহার মুখের ভঙ্গিটা কেমন যেন একটা পাল্টে যাচ্ছে। ওর মুখটা ক্রমশ ক্রমশ কুঁচকে যাচ্ছে। চোখ বন্ধ করে নিজেই নিজের ঠোঁট কামড়ে ধরছে স্নেহা। দেখে মনে হচ্ছে কি একটা জিনিস যেন ওকে ওর শরীরের ভেতর থেকে কামড়ে ধরেছে। এইসব ট্রিক আর কাজ করবে না। গত 2 সপ্তাহ ধরে এই একই জিনিস করে ইন্দ্রকে আটকে রেখেছে স্নেহা। ওকে ছুঁতে গেলে, পাশে বসতে গেলে, এমনকি জড়িয়ে ধরতে গেলেও স্নেহার মুখ এই রকম যন্ত্রণায় কুঁচকে যায়। অথচ কই 1 মাস আগেও তো এরকমটা ছিল না। তখন তো স্নেহাই বরং সবসময় এসবের জন্য ইনসিস্ট করত। এখন নিজের শখ মিটে গেছে বলে দূরে দূরে সরিয়ে রাখলে তো চলবে না। বাঘকে একবার রক্তের নেশা ধরিয়ে দিয়ে রক্ত দেব না বললে কি চলে? ইন্দ্র খুলে ফেলা জামাটা মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। তারপর আর একবার তাকিয়ে দেখে স্নেহার মুখের দিকে। এখনো মুখটা ওরকমই কুঁচকে আছে। ওয়েট স্নেহা, ওয়েট। তোমার সমস্ত যন্ত্রণা আমি আজ এক্ষুনি দূর করে দেব। আর 1 মুহূর্ত দেরি না করে স্নেহার ওপর ঝাঁপিয়ে পড়ে ইন্দ্র। আর তারপরেই যা ঘটে তাও নিজের চরমতম দুঃস্বপ্নেও কখনো ভাবেনি। ইন্দ্রর ঝাঁপিয়ে পড়ার জন্যই যেন তৈরি ছিল স্নেহা। ও ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে ওর গলার টুঁটিটা চিপে ধরে সে। তারপর ইন্দ্রকে চিৎ করে শুইয়ে তার বুকের ওপরেই উঠে বসে স্নেহা। এ কোন স্নেহা? আর ও এভাবেই বা ইন্দ্রর গলাটা টিপে ধরছে কেন? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ছাড়ো, ছাড়ো, আমার গলাটা ছেড়ে দাও স্নেহা। তুমি তুমি ওরকম ভাবে হাসছো কেন? তোমার চোখের মনি দুটো আমার ভয়ানক ছোট হয়ে গেছে কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এইবার ইন্দ্র স্পষ্ট শুনতে পায় সম্পূর্ণ অচেনা ভয়ঙ্কর একটা কর্কশ কণ্ঠে স্নেহা বলছে, খবরদার, খবরদার বলে দিচ্ছে, আমার গায়ে হাত দিবি না। শুয়োরের বাচ্চা, আর একবার হাত দিলে, আর একবার হাত দিলে আমি কিন্তু তোকে শেষ করব। এ কোন স্নেহা? এ কার গলায় কথা বলছে ও? ঠিক কি হয়েছে স্নেহার? ও এরকমই বা করছে কেন? ঠিক সেই মুহূর্তে সেই ভয়ঙ্কর কর্কশ কণ্ঠে অশ্রাব্য গালিগালাজ শুনলে এবং স্নেহার ওই হাড় হিম করা রূপ দেখলে যে কেউ ভাববে যে সাক্ষাৎ কোনো রাক্ষসী যেন ভর করেছে ওর ওপরে। ওদিকে ইন্দ্রর নিঃশ্বাসটা যখন প্রায় বন্ধই হয়ে আসছিল, তখন ওর মুখ থেকে কোনো মতে অতি ক্ষীণ একটা ডাক বেরিয়ে আসে, এইবার কাজ হয়। এই ডাকটা শুনেই স্নেহার সমস্ত শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়। প্রায় মৃগী রোগীর মতো এক ভল্ট দিয়ে সে সঙ্গে সঙ্গে ইন্দ্রর বুকের ওপর থেকে সরে খাটের থেকে ছিটকে পড়ে মাটির ওপর। তারপর বিদ্যুতে শক খাওয়া মানুষের মতো থরথর করে কাঁপতে থাকে মাটিতে পড়ে। কাঁপতে কাঁপতেই তার মুখ দিয়ে বেরিয়ে আসে নীল ফেনার মতো কি একটা। তার কোমরের নিচে জামা কাপড় ক্রমশ ভিজে যেতে থাকে টাটকা রক্তে। ততক্ষণে বিছানার ওপর উঠে বসেছে ইন্দ্র। তার সারা শরীর ঘর্মাক্ত, গলায় সুস্পষ্ট 10 আঙুলের ছাপ। আর একটু হলেই চিরজীবনের জন্য নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিল ওর। কিন্তু এ কি স্নেহার একই অবস্থা হয়েছে?
মেঝের দিকে তাকিয়ে প্রায় আতঙ্কে কেঁপে ওঠে ইন্দ্র শরীর। স্নেহার এই ভয়ঙ্কর অবস্থা দেখে কয়েক মুহূর্তের জন্য ও যেন জগদ্দল পাথর হয়ে যায়। কি করতে হবে, কিভাবে করতে হবে, কিছুই ওর মাথায় আসে না। কিন্তু কিছুক্ষণ পরেই স্নেহার শরীর যখন আরো জোরে জোরে কেঁপে উঠতে থাকে, তখনই ওর মাথায় বুদ্ধিটা খেলে যায়। সঙ্গে সঙ্গে প্যান্টের পকেট থেকে হাতড়ে বের করে ফোনটা। তারপর কয়েক মুহূর্ত লাগে কন্ট্যাক্ট লিস্ট ঘেটে নামটা বের করতে। ফোন যায়, ফোন বাজছে। হ্যালো হ্যালো হ্যালো, ব্রহ্মানন্দ মহারাজ বলছেন? আমি 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 ইন্দ্র বলছি, প্রসেনবাবুর ছেলে। হ্যাঁ, গত মাসে গিয়েছিলাম দেখা করতে। একটা ভীষণ বিপদে পড়েছি মহারাজ। আপনি, একমাত্র আপনি পারেন এই বিপদ থেকে রক্ষা করতে। প্লিজ প্লিজ কিছু করুন মহারাজ। এরপর ফোনে কিছুক্ষণ কথা হয়। ইন্দ্র খুব সংক্ষেপে মহারাজকে বোঝাবার চেষ্টা করে কি হয়েছে। আর তারপর একসময় হঠাৎই ফোনের লাউড স্পিকার থেকে ভেসে আসতে থাকে ব্রহ্মানন্দ মহারাজের উচ্চ কণ্ঠে মন্ত্রপাঠের শব্দ। ওং ওং মে শিরা পাদু রিং রিং পাদু মুখম মামা অং রিং গ্রং রজনাং পাদু অং খং পাদু ভুবৌ মামা রাধি হরকান্ত পাদু যমং খালং। সেই মন্ত্রের শব্দে যেন জাদুর মতো কাজ হয়। নাহিতং তু যমা পাদু বয়ব্যাং পাদু ভাস্করি তৎ সর্বং পাদু দেবেশী ছায়াপুত্র না সংশয়া। কয়েক মুহূর্তের মধ্যেই স্নেহার শরীর শান্ত হয়ে আসে। তারপর এক সময় তার শরীরের সমস্ত ঝাঁকুনি থেমে যায়। মেঝের ওপর অচেতন অবস্থায় পড়ে থাকে তার রক্তাক্ত শরীর। কাজ হয়েছে মহারাজ, কাজ হয়েছে। ওর ওর কাঁপুনি থেমে গেছে, লালাও আর পড়ছে না, রক্তক্ষরণটাও মনে হচ্ছে থেমে গেছে। কাজ হয়েছে, তবে সাময়িক। ফোনের ওপার থেকে ভেসে আসে ব্রহ্মানন্দ মহারাজের সুগভীর কণ্ঠস্বর। যা বুঝলাম, অবস্থা ভীষণই খারাপের দিকে। আর বিলম্ব করা ঠিক হবে না। আজ মোটামুটি ওর আর কোনো অসুবিধা হবে না। এক কাজ করো, তুমি কালই এ সময়টাকে নিয়ে বিলম্ব করো না। ওর উপরে যা ভর করেছে তা ইচ্ছে করলে ওকে আর এক মুহূর্ত সময় দেবে না। বেশ, আমরা কালই যাব আপনার কাছে। সব সব ঠিক হয়ে যাবে তো মহারাজ? ওর কিছু হবে না তো? এর উত্তরে বহুক্ষণ ফোনের ওপার থেকে কোনো আওয়াজ ভেসে আসে না। শুধু শোনা যায় একটা দীর্ঘশ্বাসের শব্দ। তারপর এক সময় কঠিন অথচ আত্মপ্রত্যয়ী কণ্ঠে ভেসে আসে উত্তর। চিন্তা করো না ইন্দ্র, মা সকলের মঙ্গল করবেন। ওর কিছু হবে না, তুমি নিয়ে এসো ওকে কাল। আমি দেখছি কি করা যায়। কবে থেকে এমন হচ্ছে? ব্রহ্মানন্দ মহারাজ প্রশ্ন করেন। বয়স 60-এর কোটা পেরোলেও তার দীর্ঘ শরীরে বলিষ্ঠতা ও কাঠিন্যের ছাপ স্পষ্ট। তার দুই চোখে এখনো শান্ত কৌতূহল, মুখে প্রজ্বলিত প্রজ্ঞাময় দীপ্তি। শুধু কি একটা কারণে মহারাজের নাকটা একটু কুঁচকে রয়েছে, যেন কোনো কিছু একটা বাজে গন্ধ ক্রমাগত পাচ্ছেন, অথচ কাউকে বলছেন না। ওই 3:15 হবে। স্নেহা মাথা নিচু করে উত্তর দেয়। কালকের ওই ঘটনার পর আজকে ইন্দ্র ওকে প্রায় জোর করে ধরে এনেছে। এনার কাছে আসার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না স্নেহার। লোকটার মুখের দিকে চাইলে যদিও আপনা থেকেই মনে একটা শ্রদ্ধার ভাব চলে আসে, কিন্তু তবুও স্নেহা ওনার সঙ্গে একেবারেই কথা বলতে চাইছিল না। এইসব ওঝা গুণিন তান্ত্রিক ওর একেবারে ভালো লাগে না।
ও মনে মনে চাইছিল যত তাড়াতাড়ি এখান থেকে বেরোনো যায় ততই ভালো। আচ্ছা, ঠিক কি কি হচ্ছিল বলো? কোনো লজ্জার ব্যাপার নেই মা, যা হয় খুলে বলো। কোনো কিছু লুকোনো মানে নিজের বিপদ আরো বাড়ানো। প্রথমটা কেমন যেন ইতস্তত করে স্নেহা। বলবে, সবটা বলবে, কিন্তু সবটা শুনে ইন্দ্র যদি ওকে পাগল ভাবে। ঠিক এই কারণেই তো ও কাউকে কিচ্ছুটি বলেনি, এমনকি বাড়িতেও না। টানা 15 দিন ওর সঙ্গে হয়ে চলা ভয়ঙ্কর বিভীষিকাময় এই সমস্ত কিছু ও চেপে যাওয়ার চেষ্টা করছে সকলের থেকে, এমনকি মাঝে মাঝে নিজের থেকেও। কোনো চিন্তা নেই মা, তোমায় কেউ পাগল ভাববে না। তুমি যা বলার নির্দ্বিধায় বলো। মহারাজের কথা শুনে এইবার ভূত দেখার মতো চমকে ওঠে স্নেহা। কি ব্যাপার? ও কি ভাবছে সেটা এই লোকটা জানতে পারলো কি করে? লোকটা মনের কথা পড়তে পারে নাকি? খানিকটা পারি মা, তবে তোমার মনের অনেকটাই কপাট দেওয়া। খুব সম্ভবত কোনো একটা জিনিস নিয়ে তুমি এত ভয় পেয়ে আছো যে সে ব্যাপারে কাউকে কিচ্ছুটি বলতে চাইছো না। সেজন্য তোমার মনের ভেতরে লুকিয়ে থাকা ওই কথাগুলোও পড়া সম্ভব হচ্ছে না। অগত্যা তোমাকেই সবটা খুলে বলতে হবে সাহস করে। চিন্তা নেই, কেউ তোমায় পাগল ভাববে না। এইবার খানিকটা যেন আশ্বাস পায় স্নেহা। ইন্দ্রর মুখের দিকে একবার ঘুরে তাকায়, তারপর হাউ হাউ করে ফেটে পড়ে কান্নায়। কাঁদতে কাঁদতেই সে বলতে শুরু করে, 2 সপ্তাহ আগে থেকে এসব শুরু হয়েছে। খালি খালি মাথা ধরে আসে, মনে হয় যেন মাথার ভেতর কেউ বসে আছে। কোনো কারণ ছাড়াই হঠাৎ হঠাৎ কাঁদতে ইচ্ছে হয়। মাঝে মাঝে মনে হয় ওই জানালা থেকে ঝাঁপ দিই। হঠাৎ করে সব কালো হয়ে আসে। তারপর আর কিচ্ছু মনে থাকে না। যখন জ্ঞান ফিরে আসে, আমি মেঝেতে, সারা জামা কাপড় রক্তে ভিজে যাচ্ছে। রক্তটা কোথা থেকে বেরোয়? মেয়েটা কিছুক্ষণ মুখ নিচু করে থাকে, তারপর প্রায় মিনমিন করে বলে, ভ্যাজাইনা, মানে যোনি থেকে বেরোয়। এটা মাসিক রক্ত নয় মহারাজ, আমার এখন মাসিক হওয়ার কথা নয়। বুঝলাম। তারপর আর কিছু অস্বাভাবিক ঘটে? মাঝে মাঝে একলা ঘরে দম বন্ধ হয়ে আসে। মনে হয় কেউ যেন আমার দিকে তাকিয়ে বসে আছে। একটা অদ্ভুত অনুভূতি হয় মহারাজ, আমি বলে বোঝাতে পারবো না আপনাকে। কেউ যদি ছুতে আসে, এমনকি ইন্দ্রও যদি আমায় ছুতে আসে, সারা শরীরটা গরম হয়ে যায়। মনে হয় তলপেটের নিচে কেউ একজন কামড়ে ধরেছে। কাল যখন ইন্দ্র আমার কাছে এলো, ঠিক এমনটাই হলো মহারাজ। সারা শরীরটা গরম হয়ে গেল, তলপেটের নিচে কি অসহ্য যন্ত্রণা, তারপর সব কালো। সরি ইন্দ্র, বিশ্বাস করো আমি ইচ্ছে করে কিছু করিনি গো। তুমি আমায় ক্ষমা করে দিও। আবারও হাউ হাউ করে কেঁদে ফেলে স্নেহা। তার কান্না দেখে মনে হয় এই কদিন তার বুকে জোট কান্না জমেছিল। সবটা আজকে উজাড় করে দিয়ে সে যেন ভিতর ভিতর হালকা হতে চাইছে। আর ইন্দ্র, তুমি কিছু অনুভব করেছো? এমন কিছু যা স্বাভাবিক নয়? না মহারাজ, সেরকম কিছু না।
তবে এই কদিন ধরে ওর কাছে গেলে ওর মুখটা যন্ত্রণায় কুঁকড়ে যেত। আমি ভাবতাম বোধহয় ও চাইছে না ওর কাছে যাই, তাই এসব করছে। তবে কালকের ঘটনাটা না ঘটলে বুঝতামই না যে ওর কিছু হয়েছে। আচ্ছা, তোমার কোনো প্রাক্তন প্রেমিকা আছে ইন্দ্র? এমন কেউ যে নিজের চেয়েও তোমাকে ভালোবাসতো? এই প্রশ্নটার জন্য ইন্দ্র একেবারেই তৈরি ছিল না। প্রথমটা খানিকটা হকচকিয়ে গিয়ে তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ, পিয়ালি। স্নেহার সাথে সম্পর্ক হওয়ার আগে আমার ওর সঙ্গে সম্পর্ক ছিল। খুবই জেদি আর একগুয়ে টাইপের মেয়ে। আমায় ভালোবাসতো বটেই, কিন্তু শেষের দিকটা ওর জেদ আর ইগোর জন্যই আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। কেন বলুন তো? ওই পিয়ালি মেয়েটির সঙ্গে তোমার কোনো যোগাযোগ আছে? না, প্রায় 3 মাস হয়ে গেল ওর সাথে কোনো যোগাযোগ নেই। আমার নিজেরও ইচ্ছে ছিল না যোগাযোগ রাখার, আর স্নেহা ওকে খুব একটা পছন্দ করতো না। সেটাই স্বাভাবিক। ওর সঙ্গে তোমার কোনো শারীরিক সম্পর্ক ছিল? মিথ্যে কথা বলবে না কিন্তু। এই প্রশ্নের উত্তরে স্নেহার দিকে একবার তাকায় ইন্দ্র। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ছিল দীর্ঘদিনের শারীরিক সম্পর্ক। আর কোনো অস্বাভাবিক ঘটনা যা তোমরা বলতে চাও আছে? হ্যাঁ 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 মহারাজ, সেদিন যখন স্নেহার ফ্ল্যাটে ঢুকি তখন একটা পোড়া পোড়া গন্ধ পেয়েছিলাম। স্নেহা যদিও পায়নি। পোড়া পোড়া গন্ধ। মহারাজের মুখে এবার সামান্য হাসি খেলে যায়। শুধু তো পোড়া গন্ধ নয়, মাংস পোড়া গন্ধ পাওয়ার কথা, যা এই দুজনেই ঘরে প্রবেশ করার পর থেকেই ভীষণভাবে পাচ্ছেন মহারাজ স্বয়ং। আচ্ছা ইন্দ্র, তোমার মাছ খেতে তিটকুটে লাগে? আবার একটা অদ্ভুত প্রশ্ন। খানিকটা অবাক হয়েই ইন্দ্র বলে, আপনি কি করে জানলেন? লাগে তো, ভীষণ তিতকুটে লাগে, অথচ আগে কখনো লাগতো না। আর মাছ আমার ভীষণ পছন্দের খাবার। বোধহয় জিভে কোনো একটা ঘা হয়েছে, সেই জন্যই বোধহয়। না না, ঘা হয়েছে, তবে জিভে নয়, অন্য কোথাও। শোনো, আজ তোমরা এসো, আমার আবার পুজোর সময় হলো। বাকি কথা ইন্দ্র তোমাকে আমি ফোনে বলে দেবো। আর মা তোমাকে যে মাদুলিটা দিয়েছি ওটা না বলা পর্যন্ত খুলবে না। আর হ্যাঁ, রাতে পূব দিকে মাথা করে শোবে। মাঝরাতে ঘুঘু পাখির ডাক শুনলে কানে চাপা দিয়ে শুয়ে থাকবে। শত কৌতূহল হলেও খবরদার বিছানা ছেড়ে উঠবে না। আর ইন্দ্র, তুমি আজ থেকে দুবেলা ভাত খাওয়ার পরে টক পুড়িয়ে খাবে, লেবু বা তেঁতুল জাতীয় কিছু। সামান্য পুড়িয়ে খেলেই হবে। আশা করছি কিছুদিনের মধ্যেই মাছের স্বাদ ফিরে পাবে। আর বাকিটা আমি দেখছি কি করা যায়। কি বুঝলেন মহারাজ? আমি বাঁচবো তো? আমার থেকে ইন্দ্রর কোনো ক্ষতি হবে না তো? স্নেহা কাতর কণ্ঠে জিজ্ঞেস করে। দেখো মা, যা যা বললাম তা মেনে চললে কারুরই ক্ষতি হবে না। তবে কি হয়েছে সেটা এখনই বলতে পারছি না, সময় এলে ঠিক বলবো। এখন তোমরা এসো, আর কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। ইন্দ্র আর স্নেহা উঠে পড়ে। ওরা বেরিয়ে গেলে মহারাজ উঠে দরজা দিয়ে দেন। তারপর হন্তদন্ত হয়ে নিজের ঘরে ফিরে এসে কি সব যেন পুঁথিপত্র ঘাঁটতে থাকেন। ঘাঁটতে ঘাঁটতে একসময় একটা বহু প্রাচীন পুঁথির জরাজীর্ণ একটি পাতায় এসে তার চোখ স্থির হয়। পুঁথিটির নাম চক্রাচক্র বিনিশ্চয়। আর যে পাতায় মহারাজের চোখ এই মুহূর্তে স্থির হয়ে আছে, সেই পাতার ওপরে দেবনাগরী হরফে বড় বড় করে লেখা যুযুক্ষুরা।
এতক্ষণ ধরে আপনারা শুনলেন ত্রিজিৎ করের লেখা অলৌকিক গল্প যুযুক্ষুরা। আমাদের আজকের গল্প আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিভা ক্যাফে। সবার আগে আমাদের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন পেতে প্রেস করুন রিং বেল আইকনে। আর অবশ্যই আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাদের জানান এই গল্পের কমেন্ট সেকশনে। আমাদের পরবর্তী নিবেদন নিয়ে আমরা আবার হাজির হব, শুধুমাত্র আমাদের অফিসিয়াল চ্যানেল বিভা ক্যাফেতে। ভালো থাকবেন, সাহিত্যে থাকবেন। শুভরাত্রি।